সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। এই টপিকটা যে শুধু জেনারেল ডিসকাশনের পার্ট তাই নয়, এটার মধ্যে প্রচুর পরিমাণে জিকে চলে আসবে, যাতে কারণ এটা যখন আমরা ডিসকাশন করতে যাচ্ছি অনেক কিছু ডিসকাশন করতেই হবে। ওকে, তো তার মানে অনেক কিছু নতুন নতুন জিনিস সম্বন্ধে আপনারা জানতে পারেন। চেষ্টা করব অ্যাজ অলওয়েজ কম টাইমের ভিতরে মানে সিম্পল ওয়ার্ডে যাতে আপনাকে বুঝিয়ে দিতে পারি প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, চলুন শুরু করা যাক। তো আপনারা জানেন যে ইন্টারিম বাজেট ডিক্লেয়ার হয়েছে কিসের? 24-25-এর। ওকে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এর। তো এটাকে ইন্টারিম কেন বলা হয়? সবচেয়ে প্রথমে আমি ভেতরে যাওয়ার আগে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলে নেওয়া দরকার। বাই দ্য ওয়ে, আমাদের আখাউড়ার যে কোচিং সেন্টার আছে সেখানে কিন্তু TCS, TPS, TPSC, SSC, TET সব ধরনের পুলিশ থেকে শুরু করে সব ধরনের পরীক্ষার কিন্তু আমরা প্রিপারেশন দিয়ে থাকি। আপনারা ডেমো নোটস দেখতে পারেন, ডেমো ক্লাসেস দেখতে পারেন, সব কিছু দেখে ডিসিশন নিতে পারেন। চলুন কুইকলি চলে যাই। ইন্টারিম বাজেট এই জন্য বলা হয়েছে জিনিসটা। আপনারা জানেন যে 2024 সালে কি আছে? লোকসভা ইলেকশন আছে, ঠিক না? তো লোকসভা যেহেতু ইলেকশন হবে, তো সেখানে যেই নতুন গভর্নমেন্ট ফর্ম করবেন সেই পুরানো গভর্নমেন্টটাই থেকে যাক, সেম পার্টি থেকে যাক, অথবা নতুন পার্টি আসুক, যেই আসুক না কেন নতুন গভর্নমেন্ট ফর্ম হবে, সোজা কথা। তো সে যে নতুন গভর্নমেন্ট ফর্ম হবে তখন ওনাদেরকে এমনিতেও জুলাই আগস্টের দিকে একটা বাজেট নিয়ে আসতেই হবে। এই জন্যই এই বাজেটটাকে এখন কি বলা হচ্ছে? ইন্টারিম বাজেট বলা হচ্ছে, ফাইনাল বাজেট নয়। আবার এমনও হতে পারে এই বাজেটটাই ফাইনাল বাজেটে পরিণত হয়ে যেতে পারে। জাস্ট কয়েকটা এদিক ওদিক ছোটো মোটো জিনিস হতে পারে, কয়েকটা মান্থের হিসাবে চেঞ্জেস দেখে, তো সেটাই ফাইনাল বাজেটে পরিণত হতে পারে। তো এটা বলা যাবে না যে কি হবে, সেজন্য এটার নাম কি? ইন্টারিম বাজেট। চলুন আমরা যদি প্রথমে কথা বলি যে বাজেটটাকে যে এখনের যেই পার্টি, তো সেভাবে আমরা পার্টির হিসেবে অ্যাকচুয়ালি কথা বলাটা ঠিকও নয়, এটা একদমই গলত জিনিস, আমি নিজেই বলছি। এখনের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে যে ফাইন্যান্স মিনিস্টার আছেন, ওকে, নির্মলা সীতারামনজি, তো উনি ওই দিন পুরো পেশ করেছেন ব্যাপারটা। সেখানে উনি কি বলেছেন? উনি ক্লিয়ারলি বলেছেন, যেটা সম্বন্ধে আমি আগেও পড়িয়েছি, সেটা হচ্ছে বিকশিত ভারত বাই 2047। ঠিক আছে, তো বিকশিত ভারত বাই 2047 মানে কি? সেখানে আমি তখন পড়িয়েছিলাম যে ইন্ডিয়া এখনও ডেভেলপিং কান্ট্রি বলছে, ঠিক না? আলটিমেটলি আমরা কি চাই? আমরা চাই যাতে পুরো দুনিয়া ইন্ডিয়াকে বলে ইট ইজ এ ডেভেলপড কান্ট্রি। ঠিক আছে, আমরা ইউকের মতো হতে চাই, আমরা ফ্রান্সের মতো, জার্মানির মতো, ইউএসের মতো, জাপানের মতো হতে চাই। কথাটা বুঝতে পেরেছেন? তো সেটার জন্য টার্গেট নেওয়া হয়েছে। ফট করে তো টার্গেট নিলে হবে না, লম্বা টার্গেট নিতে হবে, সেই দিকে কাজ করতে হবে। তো সেই হিসেবে 2047কে বলা হচ্ছে বিকশিত ভারত হবে ততদিনের ভেতর। আর সেটা করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে নেচারকে সঙ্গে নিয়েও চলতে হবে, মডার্ন ইনফ্রাস্ট্রাকচারও বানাতে হবে, আর অপরচুনিটিও ক্রিয়েট করতে হবে সবার জন্য। তো ওভারঅল ডেভেলপমেন্ট হতে হবে, একদিকে হলে হবে না। ঠিক আছে, আর যদি কিছু কথা এখানে পিপল সেন্ট্রিক ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, তো সেটা যে বলা হচ্ছে সেখানে কি কি পয়েন্ট আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলছেন, ঠিক আছে, সেটা যদি আমি বলি তাহলে প্রথম হচ্ছে সাবস্ট্যান্টিভ ডেভেলপমেন্ট অফ অল ফর্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, সেটা ফিজিক্যাল হোক, সেটা ডিজিটাল হোক, আর সোশ্যাল হোক, সব ধরনের ডেভেলপমেন্টের কথা হবে। ঠিক আছে, আর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রপার করা হবে, সেটার উপর জোর দেওয়া হবে। এবার এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে, ডিপেনিং অ্যান্ড ওয়াইডেনিং অফ ট্যাক্স বেস ভায়া জিএসটি। ওকে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা আছে, ঠিক আছে, সেটাতে যাতে আরও একটু এক্সপান্ড করা যায়, আর এটা যাতে আরও ডিপে যায়, যাতে করে সোজা কথা হচ্ছে যেখানে লিকেজ আছে সেটা যাতে পরিপূর্ণ করে দেওয়া যায়, আর গভর্নমেন্ট যাতে সেখান থেকে আরেকটু বেশি আয় করতে পারে। কারণ গভর্নমেন্ট আয় করলে তবেই তো লক্ষ্যগুলো পূরণ করা যাবে, সোজা হিসাব, কারণ ট্যাক্স ছাড়া সেটা সম্ভব নয়। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা স্ট্রেংথেন ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে এসছে, যেই ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে এটা
এখনকার গভর্নমেন্ট বলছেন যে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরকে স্ট্রং করেছি, এই স্ট্রং করাতে সেভিংস, ক্রেডিট, ইনভেস্টমেন্ট ব্যাক টু ট্র্যাক। তো এটা অ্যাকচুয়ালি এটাকে আমি একটু কানেক্ট করতে পারি যে জনধন যোজনার মতো যে যোজনাগুলো নিয়ে এসছে ওই ধরনের জিনিস ওনারা বলতে চাইছেন, হতে পারে। কারণ হচ্ছে ওইটার থ্রোতে কিন্তু মেইন স্ট্রিমে কিন্তু সমস্ত টাকা যেগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকতো সেগুলো কিন্তু ব্যাংকে চলে এসছে। তো এতে কি হয়েছে, চারিদিক থেকে ইনভেস্টমেন্ট প্রপার হতে পারছে, সব কিছু ব্যাক টু ট্র্যাক হয়েছে। ওকে, আরেকটা হচ্ছে GIFT IFSC, এটা হচ্ছে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্যাক। ওকে, তো এটার আন্ডারে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার। ওকে, এটাকে বানানো হয়েছে, এটা একটা স্পেশাল ইকোনমিক জোন টাইপের, যেমনভাবে আমাদের সাবরুমের দিকে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে ত্রিপুরার জন্য। এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে বিশাল বড় এরিয়া নিয়ে, সেখানে কি করা হচ্ছে, পুরো গ্লোবাল ক্যাপিটাল কিসের হচ্ছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের যত ইনস্টিটিউশনস আছে। ইনস্টিটিউশন ডাজ নট মিন কে পড়াশোনা করার ইনস্টিটিউশন এমন নয়, ফাইন্যান্সিয়াল যত অর্গানাইজেশনস আছে ওনারা সেখান থেকে কন্ট্রোল হবেন, সেখানে ওনাদের নিজের হেডকোয়ার্টার্স বাগারা থাকতে পারে, সেখানে অফিসেস থাকতে পারে, বিভিন্ন কিছু। ঠিক আছে, এইটাতেও অনেকটা কন্ট্রোল হবে ওনাদের মতে। ওকে, বা হয়েছে। ওকে, 2015 সালে গিফট IFSC শুরু হয়ে গেছিলো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ ইনফ্লেশন ম্যানেজমেন্ট। গভর্নমেন্ট বলছে যে আমরা প্রোঅ্যাক্টিভলি আমরা ইনফ্লেশন ম্যানেজমেন্ট করেছি। ঠিক আছে, সেটা ওনারা অবশ্যই বলবেন। এবার নেক্সট হচ্ছে all parts of country becoming active participants in economic growth। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওনারা বলছেন যে পুরো ইন্ডিয়া চারিদিক থেকে পুরো ইন্ডিয়ায় ইকোনমিক গ্রোথে কিন্তু কাজ করেছে। ওকে, চলো নেক্সট যদি আমরা স্লাইডে যাই, এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে। প্রথমত এই স্লাইডটা হচ্ছে গরিব কল্যাণ দেশ কা কল্যাণ। এটা যেই হিসাবে ওনারা বলেছেন সেই হিসাবে আমাকে আপনাদেরকে বোঝাতে হবে অবশ্যই। ঠিক আছে, কারণ ওই হিসাবে পয়েন্টগুলো যাবে। তো এটা হচ্ছে এই যে ডিবিটি। ওকে, ডিবিটি, তো ডিবিটিতে কি হচ্ছে যে এটাতে বলছে যে টোটাল মিলিয়ে প্রায় 2.7 লাখ ক্রোড় সেভিং হয়েছে। ওকে, ডাইরেক্ট যে বেনিফিশিয়ারিকে ট্রানজ্যাক্ট করে দেওয়া হয়। ওকে, তো সেটাতে কি হয়, অনেক যে স্কিমের থ্রোতে এই টাকা পায় ওই টাকা পায়। ঠিক আছে, একটা কথার কথা ওবিসির জন্য এইটা বা কোনো যে ভাতা এই জাতীয় যে যত জিনিস থাকে সব কিছু ডাইরেক্ট ট্রান্সফার হওয়াতে কি হয়ে গেছে, মিডলের যত প্রসেসিং ছিল সব বন্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাতে কি হচ্ছে, ওনারা যদি একটা কথার কথা ধরুন 250 লাখ কোটি টাকা এটার জন্য পাঠাচ্ছেন। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লেভেলে এগুলো বড় ব্যাপার নয়, পাঠাবেনই। তো এবার 250 লাখ কোটি টাকা পাঠানোর জন্য কিন্তু মিডলম্যানের থ্রোতে 2.7 লাখ ক্রোড়ের মতো কিন্তু খরচা হয়ে যেত। বুঝতে পারছেন? সেই জিনিসটা বেঁচে গেছে। কেন বেঁচে গেছে? যে আগে যেভাবে একটা ভায়া পাঠানো হতো সেই জিনিসটা এখন কি হচ্ছে, ডাইরেক্ট পাঠানো হচ্ছে। তো এটা একটা বেনিফিট। ওকে, আরেকটা হচ্ছে 25 ক্রোড় মানুষ ওনাদের মতে, ওনাদের ডাটার হিসাবে মাল্টি ডাইমেনশনাল পভার্টির থেকে কিন্তু মুভড আউট হয়ে গেছেন। ঠিক আছে, 25 কোটি। আর নেক্সট যদি বলা হয় প্রায় 78 লাখ স্ট্রিট ভেন্ডরকে কিন্তু PM স্বনিধি যে যোজনা আছে সেটার থ্রোতে ক্রেডিট রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। এটা উনি সেখানে জানিয়েছেন। আরেকটি ইম্পর্টেন্ট ডাটা এই একই স্লাইডে ঢেলে দেওয়া হয়েছে, কারণ নয়তো অনেক ডাটা হয়ে যাবে। আরেকটা পয়েন্ট বলে দিই, আমরা কিন্তু এই ভিডিওটাকে দুটো পার্টে করব, কারণ এত ইনফরমেশন আপনারা একসাথে পেলে সেটা সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে দুটো পার্টে করবো। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কি জানার আছে বা কী ধরনের ভিডিও নিয়ে আসবো। কারণ আমরা কিন্তু চেষ্টা করছি SSC, TAT, TPSC, TCS, TPS, পুলিশ বিভিন্ন ধরনের এক্সামের যাতে আপনাদেরকে ভিডিও দিতে থাকতে পারি। আর সেখান থেকে আমি নিজে এত বড় করে বলে লাভ নেই, এতটুকু বলবো, গত যদি পুলিশের এক্সামই দেখি হিউজ পরিমাণে, আমাদের নোট থেকে তো কমন আছেই প্রচুর, মানে হিউজ পরিমাণে কমন, সেটা আলাদা ব্যাপার। ইভেন যে আমরা যে অল্প স্বল্প ক্লাস করিয়েছি সেখান থেকেও কমন প্রচুর। বুঝতে পেরেছেন? তো সেজন্য একটু চেষ্টা করবেন যে আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট দেওয়ার
দেওয়ার চেষ্টা করছি, তো আপনারাও সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। আর সঙ্গে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট, সাবস্ক্রাইব, ইভেন অন্যদেরকে জানানো, শেয়ার করা, এইসব জিনিস করতে থাকবেন, ঠিক আছে। আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নেবেন। চলুন আমরা যদি বেসিক্যালি 2014 হিসাবে ওনারা কিছু হিসাব দিয়েছেন, ওকে, যে 2014 ওই টাইমে, ঠিক আছে, 723টা ইউনিভার্সিটি ছিল, এখন 1113 ইউনিভার্সিটিজ আর দেয়ার। আর যদি আইআইটির হিসাবে দেখি তো 2014 দিকে 16টার মতো আইআইটি ছিল, এখন 2023-এ সেটা 23 হয়ে গেছে, ওকে। আইএমের কথা বললে 2014-তে 13টা ছিল, আর 2023-এ সেটা 20টা হয়েছে, ওকে। চলুন তাহলে জিকের হিসাবে কিন্তু মোস্টলি এই যে জিনিসটা সেটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট 2023 সালের হিসাবে, ওকে। চলুন নেক্সট যদি আমরা স্লাইডে যাই, সেখানে বলছে যে ওয়েলফেয়ার অফ ফার্মার্স, অন্নদাতা। তো ফার্মার অফকোর্স অন্নদাতা, ওনাদের ছাড়া আমরা না খেয়ে মরবো, কিন্তু তো অন্নদাতাই। আচ্ছা, এখানে কি বলছে যে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়েছে কতজনকে? 11.8 ক্রোর ফার্মার্সকে। কিসের থ্রোতে? এটা নিয়ে আগেও পড়িয়েছি, পিএম কিষাণ যে যোজনা আছে সেটার থ্রোতে, ওকে। আরেকটা হচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স, সেটা কি? পিএম ফসল বিমা যোজনা, ঠিক আছে। এটা সম্বন্ধে অনেকবার বলা হয়েছে, সেটার থ্রোতে ক্রপ ইন্স্যুরেন্স করেছে 4 কোটি ফার্মার্সের, ওকে। আরেকটা জিনিস হয়েছে, পিএমের একটা NM, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, ওকে, একটা অ্যাপ আছে, সেটার থ্রোতে 1361 মন্ডিকে সেটার আন্ডারে আনা হয়েছে। আর সেখানের মধ্যে ট্রেডিং ভলিউম প্রায় 3 লাখ কোটি টাকার হয়েছে, ঠিক আছে। তার মানে ইভেন এগ্রিকালচারে কিন্তু ডিজিটাইজেশনের একটা ছোঁয়া দেখা যাচ্ছে, ওকে। আর গভর্নমেন্টের এখানে কীরকমভাবে ওনারা প্রকিউরমেন্ট করেছেন সেটাও কিন্তু ওনারা দেখিয়েছেন। যে আমি যদি হুইটের কথা বলি, তো 2014 থেকে শুরু করে 23 পর্যন্ত যদি দেখা যায়, তো মাঝখানে অনেকটা বেশি বেড়ে গেছিলো, আবার একটু কমেছে, এখন আবার বেড়েছে গত সালের থেকে। তো এগুলো হতে পারে করোনার জন্য, এইসব এরিয়াতে করোনার জন্য একটা ড্রপ খেয়েছে। এরপর যদি দেখা যায় রাইসের কিন্তু বরাবরই মানে বেড়ে গেছে, ওকে। এরপর একটু কমে, কিন্তু সেই কমটা আবার হুইটের মতো হয়নি, ওকে। চলুন নেক্সট যদি আমরা যাই, নারী শক্তি, ঠিক আছে, নারী শক্তি। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট, আগে আমি এটা নিয়ে কথা বলি, নারী শক্তির যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, ওকে, সেটা যদি পার্সেন্টেজে যে ফিমেল লেবার কতটুকু কাজ করে, লেবার মানে যে কোনো কেউ, ঠিক আছে, যে কোনো কেউ পড়াচ্ছে, তো সেটাও লেবার। তো সেই হিসেবে যদি দেখা যায় 17-18 থেকে যদি তুলনা করা যায়, যেটা 23.3% ছিল, সেটা কিন্তু এখন 37%। দিস ইজ এ ভেরি গুড নিউজ ফর অল অফ আস ইন ইন্ডিয়া। আমরা সবাই মিলে কাজ করলে তবেই কিন্তু দেশ তরক্কি করবে, নয়তো কিন্তু তরক্কি করবে না। তার মানে হচ্ছে এই যে ব্যাপারটা ঘটছে, তাতে কি হচ্ছে, আমাদের যে নারীরা আছে ওনারাও কিন্তু কাজে হিউজ পরিমাণে যাচ্ছেন। আর তাতে কি হবে? ইন্ডিয়ার প্রগতি হবে। ইন্ডিয়ার আলটিমেটলি সবাই মিলে কাজ করলে তবেই তো ইন্ডিয়ার প্রগতি হবে। তো সবাই মিলে কাজ করতে হবে। তো এখানে একটা আর কিছু ডাটা দিয়েছে, সেটা হচ্ছে যে 30 কোটি মুদ্রা যোজনা লোনস দেওয়া হয়েছে কাকে? ওমেন এন্টারপ্রেনার্সদের। আরেকটা হচ্ছে ফিমেল এনরোলমেন্ট ইন এডুকেশন 28% বেড়ে গেছে 10 বছরে। আরেকটা ইম্পর্টেন্ট দাতা, স্টেম কোর্সেস মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ওকে, অ্যান্ড ম্যাথামেটিক্স, এই ধরনের যে কোর্স আছে সেখানে ফিমেলের এখন যে এনরোলমেন্ট হচ্ছে সেটা 43% হচ্ছে, ওকে। আরেকটা হচ্ছে SHGs, ওকে, সেলফ হেল্প গ্রুপসগুলো আছে না, সেগুলোর থ্রোতে লাখপতি দিদি বলে, তো সেটা হচ্ছে 1 crore ওমেনকে অ্যাসিস্ট করেছে, ঠিক আছে, ওকে। আর সেটা থ্রোতে অনেকেই মানে ল্যাক্স কামাই করেছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। চলুন, এটা লাস্টের পয়েন্টটা এত ইম্পর্টেন্ট নয়। চলুন আরেকটা হচ্ছে, এখন আমরা স্ট্র্যাটেজি ফর অমৃতকাল 2021 সালের অক্টোবরের দিকে প্রাইম মিনিস্টার বলেছিলেন, অমৃতকাল ঘোষণা করেছিলেন। তো অমৃতকালে কি বলেছিলেন? যে আমরা 25 বছরের ভিতরে, 25 বছর টাইমের ভেতরে আমরা কি হয়ে যাব? সব দিক থেকে ডেভেলপড হয়ে যাব। তো সেটাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আবার বিকশিত ভারত, ঠিক কিনা? দেখুন 21টাকে যদি আপনি 22 ধরেন, এক্স্যাক্টলি তার 21
সেটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি। 22-এর হিসাবে ধরলে কিন্তু আপনি 25 বছর ধরলে 47-এ গিয়েই পড়ছে। তো এখানে কিছু খুব ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলোর সম্বন্ধে জিকেজ আপনাদের খুব কাজে আসবে। আমি চেষ্টা করব কম সময়ে সে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। তো প্রথম যদি আমি স্ট্র্যাটেজি ফর অমৃতকাল, এটার মধ্যে একটা প্রথম পয়েন্ট যদি আমরা দেখি, সেখানে কি বলছে, কমিটমেন্ট টু মিট নেট জিরো বাই 2070। ইউকে বা এই ধরনের দেশগুলো কিন্তু 2050-এর টার্গেট নিয়েছে নেট জিরোর। নেট জিরো কি জিনিসটা কি, যে আমাদের যে গ্রিন হাউস যে গ্রিন হাউসের যে একটা সমস্যা আছে আমাদের এনভায়রনমেন্টে, আমাদের অ্যাটমসফিয়ারে, সেই জিনিসটাকে পুরো যেটাকে বলেন গ্রিন হাউস ইমিশন, সেই জিনিসটাকে আমরা পুরো জিরো করে ফেলা। ঠিক আছে, তো সেটা টার্গেট অনেক দেশ কখন নিয়েছে, 2050-এ। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়া তো আর ইউকে নয় আর ইউএসএ নয়, তো সেই হিসাবে প্ল্যান করা হয়েছে 2070-এর ভেতরে যে আমরা গ্রিন হাউস ইমিশন জিরো করে ফেলবো। তো জিরোর অর্থ এই নয় যে পুরোটা জিরো, জিরোর অর্থ এই যে যতটুকু গ্রিন হাউস ইমিট হয়, যতটুকু উৎপন্ন হয়, ততটুকু যাতে শেষও হয়ে যায়। তো শেষ হওয়ার জন্য কি হতে পারে, সি অ্যাবজর্পশন হতে পারে অথবা ট্রি অ্যাবজর্পশন হতে পারে। তার মানে জঙ্গলেরও খুব দরকার, ওকে। আর ওশেন তার বাড়াতে পারবে না, যতটুকু আছে ততটুকুই। তো ওভারঅল মিলিয়ে কিন্তু এই জিনিসটা হওয়া দরকার। তো আপনি যদি বলেন প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এরিয়ার টাইমের কথা বলেন, ওকে, 1800 সালের দিকে, তখনের হিসাবে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং একটা টার্গেট নেওয়া হয়েছিল, একটা প্যারিস অ্যাগ্রিমেন্ট যে হয়েছে সেখানে টার্গেট নেওয়া হয়েছিল যে যাতে 1.5 ডিগ্রির বেশি না বাড়ে। ঠিক আছে, অলরেডি কিন্তু 1.1 ডিগ্রি বেড়ে গেছে। তার মানে আমরা যদি কোনো অ্যাকশান না নিই তাহলে কিন্তু একটা সময়ের পরে সেটা 1.5 কেন 5 ডিগ্রিও বেড়ে যাবে আর দুনিয়া পুরো ধ্বংসের দিকে চলে যাবে, গ্লোবাল ওয়ার্মিং এমন লেভেলে যাবে। তো সেটার জন্যই অ্যাকশান নেওয়া শুরু হয়ে গেছে। আর এই যে গ্রিন হাউস এমিশনের একটা বড় সোর্স হচ্ছে কি, সেটা হচ্ছে এনার্জি যে বানানো হয়, এনার্জি প্রোডাকশানের সময় হিউজ পরিমাণে হয়, ঠিক কি না? তো এই জিনিসগুলোর উপর কিন্তু পুরোপুরি কাজ করতে হবে যাতে করে এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়। তো সেজন্য রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। সে উইন্ড পাওয়ার ইউজ করে হোক, সে সোলার পাওয়ার ইউজ করে হোক, বিভিন্ন জিনিসকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। তো এই জন্য দেখুন সবচেয়ে প্রথমে একটা জিনিস লিখেছে, ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং ফর উইন্ড এনার্জির উপরে জোর দিচ্ছে। সেটিং আপ অফ কোল গ্যাসিফিকেশন অ্যান্ড লিকুইফ্যাকশন। কোল যে আছে, কয়লা যে আছে, সেটার গ্যাসিফিকেশন করে সেটাকে পাওয়ার হিসাবে ইউজ করা। ঠিক আছে, কার্বন মনোক্সাইড থাকে সেটার মধ্যে, হাইড্রোজেন থাকে, এগুলো মিলিয়ে গ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক আছে, আবার আরেকটা হতে পারে লিকুইড ফর্ম মানে হাইড্রোকার্বন, ওকে, হাইড্রোকার্বন, সেটা সাধারণত কি হয়, গ্যাস বানিয়ে গ্যাসের থেকে আবার সেটাকে লিকুইড ফর্মে আনা হয়, ওকে। তো সেটাও ইউজ করা যেতে পারে। আবার ম্যান্ডেটরি ব্লেন্ডিং অফ কি, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ওকে, আর পাইপড ন্যাচারাল গ্যাস, আর কম্প্রেসড বায়োগ্যাসও কিন্তু একটা ইম্পর্টেন্ট সোর্স, যেটা দিয়ে মানে কোনো সমস্যা হয় না। আবার ফাইন্যান্সিয়াল ইভেন অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে কিসের জন্য, যাতে করে বায়োমাস অ্যাগ্রিগেশন মেশিনারি, এগুলো যে বিভিন্ন মেশিন আছে সেগুলোতে পুরো সাবসিডি বাগারে দেওয়া হবে এগুলোর প্রকিউরমেন্টে। আরেকটা হচ্ছে এই মানে এগুলো সব যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়, ওকে, সেটার জন্য একটা লক্ষ্য। তো লক্ষ্যগুলোর উপরে কিন্তু অলরেডি কাজ চলছে। আপনি যদি একটা কথা ত্রিপুরার আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখেন, সেখানে কিন্তু রিনিউয়েবল এনার্জির উপরে হিউজ পরিমাণে জোর দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ত্রিপুরাতেই অনেকগুলো ওয়াটার বেসড পাওয়ার জেনারেশন অলরেডি শুরু হয়ে গেছে, ওকে। তো এই ধরনের, কারণ ধীরে ধীরে অ্যাকশন শুরু না করলে কিন্তু ওই লাস্ট মুহূর্তে গিয়ে যদি আমরা বলি আরে গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছে, সবাই মরে যাব, তো সেটার কোনো অর্থ নেই। আরেকটা হচ্ছে রুফটপ সোলারাইজেশন। আপনি দেখে মনে যদি থেকে থাকে, দেখবেন আমি ভিডিওতে বলেছিলাম যে প্রাইম মিনিস্টার মোদি এই যে 22 জানুয়ারির পরে উনি কিন্তু ডিক্লেয়ার করেছিলেন আমি কি করব, সোলার এনার্জির উপরে কাজ করব, মানুষের ছাদে সোলার এনার্জি লাগাবো, মানুষকে ফ্রিতে সোলার এনার্জি দেবো। তো এটার মধ্যে এখন সেটা পার্টও হয়ে গেছে, বাজেটের পার্টও হয়ে গেছে রুফটপ সোলারাইজেশন। সেখানে বলা হচ্ছে 1 কোটি হাউস হোল্ডকে 300 ইউনিট পর্যন্ত মান্থলি ইউজ করতে পারবে মতো করে কি দেবে,
সোলার মানে প্যানেল বাগারা লাগানোর ব্যবস্থা করবে, ঠিক আছে। আর কি করবে, ই বাসেস ইউজ করা হবে পাবলিক ট্রান্সপোর্টের জন্য, ওকে। ই ভেহিকেল ইকোসিস্টেমটাকে আরও প্রপার করা হবে, ঠিক আছে। আপনারা এমনিতেই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ভেহিকেল হচ্ছে, কিন্তু সেগুলোকে আরও স্ট্রেংথেন করতে হবে। এই নয় যে আগের মতো চলতে থাকলে হবে না, আরও ইমপ্রুভড করতে হবে, ওকে। এবার কিছু স্কিম নিয়ে আসছে কিসের জন্য, বায়ো ম্যানুফ্যাকচারিং আর বায়ো ফাউন্ড্রি টু বি লঞ্চড টু সাপোর্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অল্টারনেটিভস। তো এটার জন্য কিন্তু কি নিয়ে আসছে, অনেকগুলো স্কিম নিয়ে আসছে। এর মধ্যে একটা স্কিম হচ্ছে 10 কোটির উপরে এলপিজি কানেকশন রিলিজড, অলরেডি তো রিলিজ হয়ে গেছে, এটার উপর আরও কাজ করবে, এই কথা বলতে চাইছেন, ওকে। প্রাইম মিনিস্টার কি উজ্জ্বলা যোজনা। আরেকটা হচ্ছে 36.9 crore LED বাল্বস, 72.2 লাখ LED টিউব লাইটস অ্যান্ড 23.6 লাখ এনার্জি এফিশিয়েন্ট ফ্যান্স ডিস্ট্রিবিউটেড আন্ডার উজ্জ্বলা, ওকে। আরেকটা হচ্ছে 1.3 crore LED লাইট, তো সেগুলো সোলার পাওয়ার্ড LED লাইট অ্যাকচুয়ালি, ওকে। সেটা কিসের আন্ডারে, আন্ডার SNLP মানে স্ট্রিট লাইটিং ন্যাশনাল প্রোগ্রাম, কারণ স্ট্রিট লাইটিংটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। চলুন আমরা যদি নেক্সট পয়েন্টগুলো এত সময় লাগবে না আগের মতো, এবার একটু কুইকলি যেতে পারবো। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট, ওকে। তো সেটার জন্য সবচেয়ে প্রথমে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে 3টা রেলওয়ে করিডোরের প্ল্যান করা হচ্ছে, রেলওয়ে নতুন রুট টাইপের প্ল্যান করা হচ্ছে। তো সেটা কিসের আন্ডারে করা হচ্ছে, PM গতি শক্তি বলে একটা যে স্কিম লঞ্চ করা হয়েছে, একটা যে প্ল্যান লঞ্চ করা হয়েছে, সেটার আন্ডারে সেটাকে করা হবে। এতে কী হবে, লজিস্টিক অনেক কষ্ট কমে যাবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এটাতে যেই এইমটা নিয়েছে সেটা হচ্ছে যাতে করে আরও উন্নত করা যায়। কি উন্নত করা যায়, কানেক্টিভিটি, ওকে। কিসের কানেক্টিভিটি, এনার্জি, মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডোরস, এটা একটা করিডোর, ওয়ান টাইপের করিডোর। আরেকটা হচ্ছে পোর্ট কানেক্টিভিটি, আমাদের যে বিভিন্ন পোর্টগুলো আছে সেগুলোর সঙ্গে যাতে কানেকশন করা যায় সেই ধরনের করিডোর। আরেকটা হচ্ছে হাই ট্রাফিক ডেন্সিটি করিডোর, যেসব এরিয়াতে ট্রাফিকটা হাই সেখানে আরেকটা করিডোর যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, সেই জায়গাটা কন্ট্রোল হয়ে যাবে। তো এই ধরনের কাজ হবে, ঠিক আছে। ফরেন ইনভেস্টমেন্টকে বাহবা দেওয়া হবে, কিভাবে, বাইলেটারাল এগ্রিমেন্টের দ্বারা। ইন্ডিয়া অন্য দেশে গিয়ে সেখানে কথা বলে সেখানের সঙ্গে চুক্তি করে সেখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। কারণ একটা উদাহরণস্বরূপ দেখুন, এখন যদি সেমিকন্ডাক্টর বা মোবাইলের কথা বলি, তাহলে আমাদের ওভারঅল যে জিডিপি সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে, আমাদের যে এমপ্লয়মেন্ট সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে, কারণ অন্য কোম্পানি যেগুলো বাইরে আগে ম্যানুফ্যাকচারিং করতো, দে আর ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া, বুঝতে পারছেন। আর সবচেয়ে যেটা মানে সাকসেসফুল হতে যাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। একবার সেটা শুরু হয়ে গেলে দেখবেন ফাটিয়ে যাবে, মানে বিশাল উন্নতি হবে আমাদের ইন্ডিয়ার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যেটা, সেটার ক্ষেত্রে, ওকে। চলুন আরেকটা যদি বলি, এক্সিস্টিং যে এয়ারপোর্ট আছে সেগুলোকেও বেটার করা হবে, আর এডিশনাল এয়ারপোর্ট বানানো হবে। এডিশনাল এয়ারপোর্টের জন্য উড়ান, UDAN উড়ান বলে একটা স্কিম আছে, সেটার আন্ডারে কিন্তু ইভেন বিমান পরিষেবাকে তাদেরকে পর্যন্ত সাবসিডি দেওয়া হয় যে আপনি ওই এরিয়াগুলোতে বিমান চালান। কথা বুঝতে পেরেছেন। চলুন নেক্সট যদি যাই, আরবান ট্রান্সফরমেশনের জন্য মেট্রো রেল, নমো ভারত, এই ধরনের যে ট্রেনগুলো আছে সেগুলো চালু করা হবে। হেলথের ক্ষেত্রে একটা হচ্ছে কার্ভিক্যাল ক্যান্সার যেগুলো হয় ইউটেরাসের এরিয়াতে সাধারণত হয়, তো সেই ক্ষেত্রে 9 to 14 ইয়ার্সের যে মেয়েরা আছে তাদেরকে ক্যান্সার ভ্যাকসিনেশন করার ব্যবস্থা করছে, ওকে, গভর্নমেন্ট। আরেকটা হচ্ছে অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 করা হচ্ছে, যাতে করে নিউট্রিটিভ ফুড যাতে চাইল্ডের জন্য ডেলিভারি প্রপারলি করা যায়। আরেকটা হচ্ছে ইন্দ্রধনুষ বলে মিশন ইন্দ্রধনুষ, সেটাও পড়িয়েছি। মিশন ইন্দ্রধনুষের আন্ডারে ইমিউনাইজেশন যাতে প্রপার হয় সেটার জন্য ভ্যাকসিনেশন বাগারার কিন্তু অনেক জোর দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম যেটা আছে সেটা আশা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অন্যান্য যত হেল্পাররা আছে ওদের কাছেও পৌঁছিয়ে দেওয়ার কিন্তু প্ল্যান চলছে, ঠিক আছে। নেক্সট যদি যাই হাউজিংয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্বন্ধে আপনারা অলরেডি পড়েছেন, ঠিক আছে। গ্রামীণের ক্ষেত্রে
অলরেডি 3 কোটি হাউসের মতো মানে অলরেডি হয়ে গেছে কাজ, ওকে, টার্গেট প্রায় পুরো হয়ে গেছে। এডিশনাল 2 কোটির প্ল্যান করা হচ্ছে এই বাজেটে, যেটা 5 বছরে পরিপূর্ণ করা হবে, ঠিক আছে। মিডল ক্লাসদের জন্য কি চাইছে গভর্নমেন্ট, যে আপনার রেন্টেড হাউসে না থেকে এবার নিজের বাড়ি বানান, সেটার ক্ষেত্রে সমস্ত টাকা ওইটার মতো দেওয়া হবে না, কিন্তু একটা স্কিম নিয়ে আসবে বলে ওনারা ডিক্লেয়ার করেছেন, যাতে মিডল ক্লাসরাও যাতে বাই করতে পারে অথবা বিল্ড করতে পারে হাউসেস, ওকে। ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু এই যে বাজেট হয়েছে সেখানে মানে কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে, অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হবে যাতে করে সেখানে বিজনেস বাড়ানো যায়, আর যে লোকাল যে এন্টারপ্রেনাররা আছে ওদেরকে যাতে মানে কাজ দেওয়া যায় সেই রিলেটেড কিন্তু সেখানে প্ল্যান করা হয়েছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন ওনারা কাকে দেবেন, স্টেটকে দেবেন, যাতে করে স্টেট এইসব অ্যাকশান নিতে পারেন যাতে ট্যুরিজমকে আরও বড় করা যেতে পারে। G20 টাইমে ওনারা এই কথাও বলেছেন যে G20 টাইমে 60টার উপরে মিটিং হয়েছে, যেটাতে পুরো ইন্ডিয়াতে মিটিং করানো হয়েছে, যাতে করে পুরো গ্লোবাল যে কান্ট্রিগুলো এসছে ওরা যাতে দেখতে পারে যে ইন্ডিয়ার যে ডাইভার্সিটি সেই জিনিসটা দেখতে পারে। আরেকটা হচ্ছে প্রজেক্টস কিসের জন্য, পোর্ট কানেক্টিভিটি, ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটি, এইরকম ইভেন আইল্যান্ডের জন্য আমাদের যত আইল্যান্ড আছে সেখানে যাতে ট্যুরিজমকে আরও ভালো করা যায়, ইনক্লুডিং লাক্ষাদ্বীপ, তো সেগুলোর উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে এই বাজেটে, ঠিক আছে। চলুন আজকের মানে এই যে প্রথম পার্ট 1 ভিডিও, সেটার কিন্তু লাস্ট পার্টে চলে আসলাম, আর এরপরেরগুলোতে আমি ট্যাক্সেস বাগারা এগুলোর উপরে কথা বলবো। আজকে এতটুকু পর্যন্ত কথা বলবো, এই স্লাইড পর্যন্ত, ঠিক আছে। সেখানে হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং, এটাও খুব ইম্পর্টেন্ট, এগ্রিকালচারের উপর জোর না দিলে তো হবে না, ঠিক আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে প্রাইভেট অ্যান্ড পাবলিক ইনভেস্টমেন্টের দ্বারা পোস্ট হারভেস্ট অ্যাক্টিভিটিস করানো, কারণ অনেক জিনিস আছে যেখান থেকে হারভেস্ট করার পরে সেখানের থেকে অনেক কিছু প্রসেস করতে হয়, সেটা তো আর ফার্মারের দ্বারা সম্ভব নয়। এত কোটি টাকার ম্যাটেরিয়াল তো ওনারা মানে ইকুইপমেন্ট তো ওনারা লাগাতে পারবে না, সেটার জন্য প্রাইভেট প্লাস পাবলিক ইনভেস্টমেন্টের থ্রুতে সেটাকে কন্ট্রোল করতে হবে, সেটার জন্য ফান্ড রাখা হয়েছে বাজেটে, ওকে। আরেকটা হচ্ছে ন্যানো ডিএপি, যা মানে অ্যাপ্লিকেশন অফ ন্যানো ডিএপি, সেই জিনিসটা যাতে আরও বাড়েন। ডিএপি মানে কি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা কে বানিয়েছে, ইফকো বানিয়েছে, ওকে। ইফকো, IFFCO, ইফকো মানে হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, ঠিক আছে। এটার মধ্যে কি আছে, ডিএপি যখন বলে যে ডাই অ্যামোনিয়াম ফসফেট, সেটার মধ্যে কি থাকে, 8% নাইট্রোজেন থাকে, 16% ফসফরাস থাকে, 18% নাইট্রোজেন অ্যান্ড 46% ফসফরাস কন্টেন্ট, ওকে। তো এরপরে হচ্ছে আত্মনির্ভর অয়েল সিডস অভিযান, এটাও খুব দরকার, যে আমাদের যত অয়েল আছে, অয়েলের যে সিডগুলো হয় সেগুলো আমরা কি করব, আমরা ইন্ডিয়াতেই বানাবো, সেটার জন্য আমরা কি হব, আত্মনির্ভর হব, সেটার উপরেও কাজ করা হচ্ছে, ওকে। মানে সেই হিসাবে বিভিন্ন স্কিম বাগারা নিয়ে আসবেন গভর্নমেন্টের তরফ থেকে, যাতে করে উদ্বুদ্ধ করা যায় যারা এগ্রিকালচার করবেন, এরপরে পোস্ট প্রসেসিং করবেন ওনাদেরকে যাতে উদ্বুদ্ধ করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে ডায়েরি প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরেও কিন্তু প্রোগ্রাম, একদম কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম করা হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, যাতে করে কি করে মানে ফিশ রিলেটেড যে হয় অ্যাকোয়াকালচার প্রোডাক্টিভিটি যাতে একদম বাড়ানো যায়, আর ডাবল এক্সপোর্ট যাতে করানো যায়, আর যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিও হিউজ পরিমাণে বাড়ানো যায়। আশা করছি আজকের যে পার্টটা আপনাদেরকে পড়ালাম, এটাতে ভালো পরিমাণে নলেজ আপনাদেরকে দিতে পেরেছি। দেখুন বাজেটে কি এসছে সেটা তো অনেক নিউজ বাগেরাতে আপনারা পেয়ে গেছেন, সেগুলো পড়লেই যে বুঝে নেবেন এমন তো নয়, অনেক টার্মস আছে, অনেক কিছু আছে। তো আমি ডিটেইলড কথা বলার চেষ্টা করেছি যাতে করে আপনাদের পরীক্ষায় কমসে কম কাজে আসে জিনিসটা, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করবেন, আর বন্ধুদেরকেও বলবেন সমীশের চ্যানেল সম্বন্ধে। থ্যাংক ইউ ভেরি মাচ।